নির্বাচনকে ভয় পেয়ে বিএনপি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। তাদের মতে নির্বাচন বন্ধের হুমকি দিচ্ছে বিএনপি, তাই তাদের ওপরই মার্কিন ভিসা নীতি প্রয়োগ হওয়া উচিত। দলটি ভোটে না এলেও সময় মতোই জাতীয় নির্বাচন হবে বলেও সাফ জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সহযোগী সংগঠনগুলোতেও ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে চলছে নেতা নির্বাচন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাজধানীর শ্যামপুরে যুবলীগের 7টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বলেন, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করাই যাদের একমাত্র লক্ষ্য, অভিন্ন লক্ষ্য নিয়েই তারা বাংলাদেশে বিদেশিদের তাবেদারি করছে। এই খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বিএনপি নির্বাচনে ভয় পায়, নির্বাচন চায় না। তারা 2014 সালে নির্বাচনে আসে নাই, 18 সালে নির্বাচনকে প্রস্তাবিত করার চেষ্টা করেছে। এইবারও তারা নির্বাচন চায় না। পরিষ্কার কথা, সংবিধান সম্মতভাবে নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন একটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। সেই নির্বাচনে আপনারা যদি অংশগ্রহণ করেন ভালো, না অংশগ্রহণ করেন আপনাদের ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকালে গাজীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচন বন্ধের হুমকি দিচ্ছে, এজন্য তাদের উপরই ভিসা নীতি প্রয়োগ হওয়া উচিত। ইলেকশন করতে দেবেন এই কথা বলার পর মার্কিন ভিসা নীতি কেন এখানে? তারা যে লক্ষ্যটার কথা বলছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন বাধা দেবে পরিষ্কার করতে। এখানে ভিসা নীতি কি কাজ করে আমরা দেখি। বিএনপির কর্মসূচিতে জনসমর্থন না থাকায় তাদের আন্দোলন ব্যর্থ বলে মন্তব্য আওয়ামী লীগের। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি বলছে তারা ভোটে যেতে চান, তবে বর্তমান সরকারের অধীনে নয়, দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার। যারা সুষ্ঠু ভোটে বাধা দেবে তাদের জন্য মার্কিন ভিসা নীতি বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আমরা সবাই তো নির্বাচন অংশগ্রহণ করতে চাই না আমরা, তবে এই সরকারের অধীনে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। যারা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে তারা এই কথা বলে নাই যে নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে, বলছে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে। উন্নয়ন করে দেশকে ভরায় ফেলছে তারা। এত উন্নয়ন করে থাকলে জনগণকে ভয় পাচ্ছেন কেন? অবাধ সুষ্ঠু নির্বাচন দেন। যদি জনগণ আপনাদের এই উন্নয়ন, আপনাদের এই যে ভালো ভালো কথা ইত্যাদিতে যদি তারা প্রভাবিত হয়ে খুশি হয়ে যদি আপনাদেরকে আবার নির্বাচিত করে, আলহামদুলিল্লাহ, আপনারা আবার ক্ষমতায় বসবেন। 4 দিন হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হৃদযন্ত্রের জটিলতায় কিছুটা উন্নতি হওয়ায় তাকে বাসায় ফেরার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। তবে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন, লিভার সিরোসিসের যথাযথ চিকিৎসার অভাবে বারবার অসুস্থ হয়ে পড়েছেন বেগম জিয়া। একই সঙ্গে তাকে দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবিও জানানো হয়। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভর্তির পরপরই মেডিকেল বোর্ড প্রধান হৃদযন্ত্র বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। টানা 4 দিন নানা শারীরিক পরীক্ষা আর চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে আবারও গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া। এরপরই বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। তিনি বলেন, প্রয়োজনীয় উন্নত চিকিৎসার অভাবে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন বেগম জিয়া। শারীরিকভাবে দুর্বল বোধ করছেন, অসুস্থতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অ্যাগ্রাভেট করছে, যেটা ইংরেজিতে আমরা বলি, যার জন্য ওনার দ্রুত সুচিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণ করা এবং সুচিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। তবে বেগম জিয়ার হৃদযন্ত্রের জটিলতার উন্নতি হয়েছে জানিয়ে তার চিকিৎসক বলেন, পরবর্তী জটিলতা না দেখা দেয়া পর্যন্ত ফিরোজাতেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। লিভারের সর্বশেষ আধুনিক চিকিৎসা সম্বলিত সেন্টার সহ
যে আধুনিক সেন্টারে ওনার চিকিৎসার জন্য ওনারা সুপারিশ করেছেন। এর আগে 29 এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন 78 বছর বয়সী বেগম জিয়া। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভার সিরোসিসে ভুগছেন বেগম খালেদা জিয়া। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ফিরিয়েও দেখা মেলে না ডাক্তার সংযুক্তা সাহার, থাকেন না বেশিরভাগ অস্ত্রোপচারে। চিকিৎসকের নামেই চলে রমরমা ব্যবসা। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যুর পর একের পর এক মিলেছে এমন অভিযোগ। বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেক অন্তঃসত্ত্বা। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। অটো সিল তৈরি করা থাকে, এই অটো সিল মেরে দিয়ে ওষুধ দিয়েও তার ডাক্তার দেখাইতে পারেন। এ যেন মগের মুলুক, নেই ডাক্তার, তবে তার নামেই চলছে হাসপাতালের রমরমা ব্যবসা। ব্যবস্থাপত্রে সংযুক্তা সাহার নাম লেখা থাকলেও ওষুধ লিখে দিচ্ছেন আরেক ডাক্তার। রোগীর সঙ্গে 15 দিনে দেখা হয়েছে মাত্র একবার। এমন ঘটনায় শঙ্কিত অন্য রোগীর স্বজনরাও। ডাক্তারই দেখে না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট এটা দিয়ে আমাকে পাঠিয়ে দিছে। আমি তখন বললাম আমার সাথে ডাক্তারের সাথে মিট হয় নাই, আমি রোগী পেশেন্ট দেখাইতে পারি না ডাক্তারকে, আপনারা এগুলো কিভাবে দিলেন? ডাক্তার সংযুক্তা সাহার বিরুদ্ধে রোগীদের একের পর এক অভিযোগ থাকলেও ক্যামেরায় যেন মুখ দেখাতে বারণ। সমস্যার সমাধান জানা নেই সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের। এদিকে ভুল চিকিৎসার শিকার নারীও অন্য একটি বেসরকারি হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে। রক্তের যোগানও শেষ, প্রয়োজন আরও এবি পজিটিভ রক্ত। কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, লিভারটা ড্যামেজ হয়ে গেছে, নার্ভসে কোনো রেসপন্স নাই। অর্থাৎ এই ধরনের রোগী ডক্টরদের কাছে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। স্বাস্থ্য অধিদপ্তর মাহবুবুর রহমান আখির চিকিৎসার সব খরচ সেন্ট্রাল হাসপাতালকে বহনের নির্দেশনা দিলেও তারা যোগাযোগ করেনি বলে জানিয়েছে ভুক্তভোগীর স্বামী। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার সংযুক্তা সাহাকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে সব ধরনের অস্ত্রোপচার ও আইসিইউ সেবা বন্ধ রয়েছে সেন্ট্রাল হাসপাতালে। রোগীদের সুবিধা মতো অন্য হাসপাতালে যেতে বলা হয়েছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মানসিক হাসপাতালে শারীরিক নির্যাতন। রাজধানীর মোহাম্মদপুরে জয়িতানির মেডিকেল সেন্টারে নির্যাতনের রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। সংবাদ সংগ্রহে গেলে বাধা দেয় স্টাফরা। বিচারের দাবি জানিয়ে স্বজনরা জানান, রিলিজ চাইলেও রোগীকে জোর করে আটকে রাখা হয়। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে জয়িতানির মেডিকেল সেন্টার। এখানে চিকিৎসা দেয়া হয় মানসিক রোগের, তবে হাসপাতালটিতে নেই কোনো ব্যবস্থাপনা। ভর্তি রোগীর অবস্থা সম্পর্কে চিকিৎসক ছাড়া ধারণা নেই কোনো নার্স বা স্টাফের। 4 মাস জয়িতায় ভর্তি থাকার পর চিকিৎসায় অবহেলার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সময় সংবাদ খবর সংগ্রহ করতে গেলে তেড়ে আসে হাসপাতালের পরিচালনা পর্ষদের এক সদস্য। রোগী স্বজনের কাছে পরিচালকের ছোট ভাই হিসেবে পরিচয় দিলেও ক্যামেরার সামনে অস্বীকার করেন। এমবিবিএস ডাক্তার হলে উনি একটা প্রেসক্রিপশনে কিভাবে 3টা ডে ওভাররাইটিং করে। কখন মারা গেছে তারা নিজেরাই জানে না। তাদের কোনো ব্যবস্থাপনা নাই, তাদের কোনো অ্যাক্টিভিটিসে ঠিক নাই, তাদের ওখানে কোনো ভালো এমবিবিএস ডাক্তারও থাকে না। স্বজনদের দাবি, গত 1 সপ্তাহ ধরে রোগীকে বাসায় নিয়ে যাওয়ার কথা বললেও রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকালে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসলে রোগীর শরীরে মেলে আঘাতের চিহ্ন। আমি অনেক সময় এসে ভাইকে সিসি ক্যামেরা রুমে দেখতাম, সরাসরি যখন দেখাইতো তখন হচ্ছে ও চলে আসতে যাইতো। দ্যাটস ওয়াই কইতো যে ভাই আপনি সিসি ক্যামেরা দেখেন। সিসিটিভিতে দেখছি, এখন তারা বলতেছে সিসিটিভির ডিস্ক থাকে না, থাকে না, এবং কোনো ভিডিও দিতে তারা রাজি না। এই বিষয়ে সময় সংবাদ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে দিতে পারেননি কোনো জবাব। ম্যানেজার আছে, হ্যাঁ, স্টাফরা আছে, এরা মিলে পরিচালনা। সাইকিয়াট্রিক পেশেন্ট হয় কি ভাই, এখানে আইসিইউ নাই, এনআইসিইউ নাই, দরকার হয় না এগুলো। এরা একটা পেশেন্ট এখানে ইনভিট করে মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্টটা হয়। পরিচালক মিজানুর রহমান পড়ালেখা করেছিলেন ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্স বিষয়ে। এরপর 6 মাসের একটি কোর্স করেই গত 6 বছর ধরে পরিচালনা করে আসছিলেন এই হাসপাতাল। আচ্ছা, ডেট কাটাকুলি, এখানে তো মেডিসিন তো আর কাটাকাটি হয় নাই। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। উজানের পাহাড়ি ঢলে টইটুম্বুর সুনামগঞ্জের সব নদ নদী পানি ঢুকে পড়েছে, ছোট বড় 95টি হাওরেও। আতঙ্কে নদী তীরের মানুষ। এ অবস্থা চললে শিগগিরই নিম্নাঞ্চল বন্যার কবলে পড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের তোলা ছবিতে রিপোর্ট। পাহাড়ি ঢলে টইটুম্বর সুনামগঞ্জের সব নদ নদী হাওরগুলোতে হুহু করে ঢুকছে পানি।
প্রথমে হাওরে পানি আসায় আশীর্বাদ মনে করলেও এখন আতঙ্কে হাওরবাসী। এ অবস্থা চললে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশম্বরপুর ও দোয়ারাবাজার সহ 6টি উপজেলার নিম্নাঞ্চল শীঘ্রই বন্যার কবলে পড়বে বলে শঙ্কা তাদের। নদীতে পানি আসতেছে, বাড়তেছে, পাহাড়ের ডল নামতেছে আর নদীর পানি বাড়তেছে, বাড়ি ঘর পানি উঠতেছে। লাগি তো আমরা পালাইতাম পাই না, ইস্কা চালাইতাম পাই না। হঠাৎ করে এই যে 2-3 দিনে এত পানি বাড়বো তা কল্পনার বাইরে। এখন তো আমরা চিন্তিত আছি, এখন হয়তো আগাম বন্যার যে অবস্থা দেখা যায় কোন দিকে যায়। পানি উন্নয়ন বোর্ডও বলছে আগামী 2-3 দিনের মধ্যে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তো যেহেতু বৃষ্টিপাতটা বেশি হচ্ছে এবং এক্ষেত্রে অনেক আশঙ্কা তৈরি হয় যে হঠাৎ করে কোথাও পানি বেড়ে গেলে নদী উপচে হয়তো কোথাও পানি ঢুকতে পারে এবং যানজট ক্রস করতে পারে। এটা হয়তো এলাকায় আতঙ্ক তৈরি হতে পারে। গেল এক সপ্তাহে চেরাপুঞ্জিতে 720 ও সুনামগঞ্জে 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইতোমধ্যে 16 পয়েন্টে সুরমা নদীর পানি 4 মিটার বেড়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। কোরবানির আগেই বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তির হবে। আগামী অক্টোবরেই প্রকল্পটি পুরোপুরি চালু হবে বলে জানান মন্ত্রী। জনদুর্ভোগের দিক বিবেচনা করলে বিআরটি প্রকল্পের মতো ভোগান্তি হয়েছে এমন প্রকল্পের নাম জানা নেই কারো। গাজীপুরের শিববাড়ি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প। 2012 সালে শুরু হওয়া 20.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই বিআরটি প্রকল্পের কাজ শেষে 2016 সালেই এই পথে বিশেষ বাস চালুর কথা ছিল, কিন্তু 11 বছর পার হলেও এখনো বাকি প্রায় 10 ভাগ কাজ। একই সময়ে শুরু হওয়া বাকি সব প্রকল্প আলো ছড়ালেও বিআরটি এখনো বিধে আছে গলার কাঁটা হয়ে। তবে এবার বোধহয় খুলছে জট। গত নভেম্বরে টঙ্গী ফায়ার সার্ভিস থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের ঢাকামুখী 2 লেন খুলে দেওয়ার পর এবার প্রস্তুত টঙ্গী এলাকার উড়াল অংশ। এ অবস্থায় শনিবার বিআরটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করতে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকল্পের সবশেষ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, আসন্ন ঈদুল আজহার আগেই প্রকল্পের হাউস বিল্ডিং হতে চারাগালি কলেজ গেট পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড অংশ খুলে দেওয়া হবে। 4.5 কিলোমিটার এলিভেটেড, এর মধ্যে টঙ্গী ব্রিজ আছে চারাগালি পর্যন্ত। আশা করি ঈদের আগে আমরা এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারি। মন্ত্রী জানান, পুরো প্রকল্প শেষ করতে তৈরি হচ্ছে স্টেশনগুলো। বিশেষ বাস ক্রয় প্রক্রিয়াও সম্পন্ন হবে সেপ্টেম্বরের মধ্যে। সব ঠিক থাকলে অক্টোবর নাগাদ বিআরটি প্রকল্প পুরোপুরিভাবে জনগণের জন্য খুলে দেওয়ার কথা জানান তিনি। আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পুরো প্রকল্পটি আমরা সমাপ্তিতে উদ্বোধনের আশা করে এগিয়ে চলছি। আগামী নির্বাচনের আগে তেজগাঁ পর্যন্ত আমরা এলিভেটেডের কাজ করতে পারবো, তারপরের অংশটা পরে করা। রাস্তায় যানজট সৃষ্টি করে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচলের ঘোষণা দিলেও পুরো প্রকল্পের গলার কাটা হয়ে দাঁড়াতে পারে চট্টগ্রামের 100 বছরের পুরানো ও মেয়াদ উত্তীর্ণ কালুরঘাট সেতু। প্রকল্পের ভারী ইঞ্জিন ও অত্যাধুনিক দ্রুতগামী ট্রেনের ভার বহনের ক্ষমতা নেই জরাজীর্ণ সেতুটির। বিশেষজ্ঞরা বলছেন, সেতুটির অবকাঠামো নড়বড়ে, তাই মাঝপথে বড় ধরনের দুর্ঘটনায় থমকে যেতে পারে 18,000 কোটি টাকার সরকারের অগ্রাধিকার প্রকল্পটি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সরকারের অগ্রাধিকার প্রকল্প চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার যাবে স্বপ্নের ট্রেন। এর মধ্যে চট্টগ্রামের 2000 থেকে চকরিয়া পর্যন্ত 2 লটে 100 কিলোমিটার কাজের 85% শেষ। আমরা আশা করতেছি যে কক্সবাজার লাইনে মোটামুটি কাজ সম্পন্ন হলে আমরা আগামী সেপ্টেম্বর নাগাদ আমরা ট্রায়াল রান করতে পারবো। কোচ এবং ইঞ্জিন হাতে আসার পরে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা 2 ভাবে এটা চালাতে পারবো।
কিন্তু পুরো প্রকল্পের গলার কাটা হয়ে দাঁড়াতে পারে ঝুঁকিপূর্ণ ১০০ বছরের কালুরঘাট সেতু। ১১০ কিলোমিটার বেগ আর ১৫ টন ওজনের ইঞ্জিনে চলবে এই প্রকল্পের অত্যাধুনিক দ্রুতগতির ট্রেন। তবে এই সেতুতে চলতে পারবে মাত্র ১০ টন ওজনের ইঞ্জিন ও ১০ কিলোমিটার গতিতে। ভেঙে গেছে কাঠের পাটাতন ও রেলিং, নড়েবড়ে গার্ডার ও অ্যাঙ্গেল সহ নানা অবকাঠামো। তবে সেতুটি সংস্কারে ৫৫ কোটি টাকা ব্যয়ে নিয়োগ দেওয়া হয়েছে বুয়েটের পরামর্শক দল। তারপরও চ্যালেঞ্জ বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা সেই ঝুঁকিমুক্ত করার জন্য এটাকে আমরা শক্তিশালী করছি। টেন্ডার ড্রপও হয়েছে, এখন টেন্ডার অনুমোদন প্রক্রিয়ায় আছে। নগরবিদরা বলছেন ১৮,০০০ কোটি টাকার ফাস্ট ট্র্যাক প্রকল্পের সুফল তো দূরে থাক, উল্টো বড় দুর্ঘটনায় ভোগান্তি বাড়বে। হাজার হাজার কোটি টাকার অর্থ ব্যয়ে যে কাজটি করলাম তার যে নিশ্চিত ফলাফল আসতো সেই ফলাফলটা জনগণ আর পাবে না। ফলাফল যখন জনগণ না পাবে সেই অর্থ ব্যয়টা আমি মনে করি অপচয়। এডিবির অর্থায়নে চট্টগ্রাম কক্সবাজার রেললাইন প্রকল্পের অধীনে 10টি স্টেশন থাকবে, চলবে 10টি ট্রেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকার বাইরের হাটে শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা। জমে উঠেছে কুষ্টিয়ার বালিয়াপাড়া পশুর হাট। তুলনামূলক ছোট গরুর দাম বেশি বলছেন ক্রেতা, আর বড় গরুর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ খামারিদের। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। কোরবানি ঈদ সামনে রেখে জমে উঠেছে কুষ্টিয়ার বালিয়াপাড়া হাট। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা পশু কিনতে আসেন এই হাটে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা কেনা। এবারের হাটে উঠেছে ফ্রিজিয়ান জার্সি জাতের গরু। আকার ভেদে বিক্রি হচ্ছে ৫৫,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। তবে চাহিদা অনুযায়ী গরুর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি খামারিদের। একটি গরু কিনছি মাত্র, ওজন হবে ৩ মণ, ১২০ কেজি, প্রায় ১,২৮,০০০ টাকা। বালিপাড়া হাটে আসছে হয়তো কিনা গরু কেনার জন্য, কিন্তু দাম অনেকটাই বেশি চাচ্ছে চাষিরা। এক বস্তা চাল ৩৩০০-৩২০০ কিনে এই খাবার গরুর খায় এবছর কোনো কৃষককে লাভ করতে পারবে না। গবাদি পশু পরিবহন ও ব্যবসায়ীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ। চাঁদাবাজ যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা মহাসড়কে সার্বক্ষণিক টহল ডিউটির মাধ্যমে এটা নিশ্চিত করছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কোরবানি উপলক্ষে চলতি বছর জেলায় ১,৪৩,০০০ গরু লালন পালন করা হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ঈদের আগেই চড়া মশলার বাজার। কোনো পণ্যের সরবরাহ ঘাটতি নেই, তবু দাম কমছে না। সপ্তাহ ব্যবধানে জিরার দাম বেড়েছে কেজি প্রতি ৫০ টাকার বেশি। প্যাকেট পোলাও চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। তবে দামে কিছুটা ভাটা পড়েছে পেঁয়াজ, আদার বাজারে। নূরজাহান বেগম মশলার দোকানের সামনে ঘুরছেন। টাকা ভিক্ষা না চেয়ে আবদার করেন জিরা কিনে দিতে। কোরবানিতে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা মাংস যেন রান্না করে খেতে পারেন, তাই এমন প্রস্তুতি। একজন মশলা কিনে দেওয়ার বদলে 20 টাকা দিলেন, কিন্তু বিধিবাম বেড়ে গেছে দাম, তাই 20 টাকার জিরা বিক্রি করেন না দোকানে। 20 টাকার জিরাই চাইছি দেয় না। পুরি মানুষ একটু মাংস পাইলে কি দেখাম, এটা নেন লাগে 20 টাকা নিয়ে যাবো। আগে তো দাম সস্তা ছিল, যে 20 টাকার 50 টাকা চাইলে আমি দিয়ে দিতাম মুট করে। অন্য সব পণ্যের মতো ঈদ সামনে রেখে মশলার বাজারেও এসে বিপাকে ক্রেতা। জিরা 840 থেকে 850, এলাচ 1800 থেকে 2200, জয়ত্রী 3200, আলু বোখারা 800, কাজু বাদাম 1200 থেকে 1300, দারুচিনি 440 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে প্যাকেট পোলাওর চালের দাম। কদিন আগের 150 টাকার পোলাওর চালের প্যাকেট ঠেকেছে 160 থেকে 165 টাকায়। খোলা চাল 110 থেকে 130। বাজারে যেমনি চলছে এমনি চলতে আছে, দিন দিন বাড়তেছে, কে দেখতেছে? এটা অসাধু ব্যবসায়ীরা মানে কিছু সেলিং করতে আছে, কিছু মিল মালিক করতে আছে, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জবাব দিতে হচ্ছে। সব কিছুই ভরপুর আছে, তাই কি জিনিসের দামটা একটু পরিবর্তন হয়। কিছুটা ভাটা পড়েছে পেঁয়াজ, আদার দামে। পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ 35, দেশি পেঁয়াজ 64 থেকে 70। গেল বছরের তুলনা করলে আদার দাম এখনও দ্বিগুণ। আদা তো গত বছর 120-150 টাকার মতো ছিল। কিন্তু চায়না আদারের জন্য এই আদার দামটা এত বাড়ছে। চায়না আদার থাকলে আবার এত বাড়তো না। 25 টাকা কমছে। ইন্ডিয়ান আসছিল না, বুঝছেন, বাংলাদেশে ইন্ডিয়ান আসাতে দামটা কমে গেছে। বাজারের পণ্যমূল্যের গোলকধাঁধায় ক্রেতা বা পাইকারি খুচরা বিক্রেতা কেউই পণ্যের দামের বাড়া কমার সঠিক হিসেব জানেন না। তবে তাদের দাবি সরবরাহ ব্যবস্থার গোড়ার দিকে মনিটরিং জোরদার করা হোক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের পাহাড়ে শোভা ছড়াচ্ছে বিভিন্ন প্রজাতির পাকা আম। গাছ থেকে আম সংগ্রহ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানিরা। বান্দরবান থেকে সোহেল কান্তি নাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট।
পার্বত্য জেলা পান্তুরপানের পাহাড়ের বুকে পাখির চোখে দেখলে মনে হবে সবুজের কালিচাপ। দুর্গম পাহাড়ে করা হয়েছে আম গাছের বাগান, গাছে গাছে শোভা পাচ্ছে রসালো পাকা ও আধা পাকা আম। এসব আম বিক্রির জন্য বাগান থেকে সংগ্রহে ব্যস্ত চাষিরা। আমরুপালি, রাঙ্গুয়াই, হাড়িভাঙা, কিউজাই, বাড়িফোর সহ বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি আমের সমারোহ এই বাগানগুলোতে। প্রতি বছর জুন জুলাই মাসে বাজারে পাকা আমের দেখা মিললেও এবছর আগে ভাগেই পাকতে শুরু করেছে আম। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 100 থেকে 200 টাকায়। স্বাদে মিষ্টি ও আকারে বড় হওয়ায় এখানকার আমের চাহিদা দেশ জুড়ে। আর পাম্পার ফলন হওয়ায় আশানুরূপ দাম পাওয়ায় খুশি চাষিরা। ঢাকার, খুলনা, বরিশাল ওখানে আমরা বিক্রি করব, ওখানে গিয়ে ভালো দাম পাবো। বিভিন্ন ক্রেতা ব্যবসাদার এরা ওই আমার কাছে অর্ডারে মোবাইলের মাধ্যমে নেবে, তাদেরকে সাপ্লাই দেওয়া হয়। এদিকে পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় দিন দিন পাহাড়ে আম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আবাদি এলাকাটা প্রায় 10,000 হেক্টরে উত্তীর্ণ হবে এবং উৎপাদন প্রায় 1,20,000 মেট্রিক টন হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,20,000 মেট্রিক টন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। পশ্চিমাদের হুমকি ধামকি তোয়াক্কা না করে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করল রাশিয়া। নিয়ন্ত্রণ হাতে রেখেই অস্ত্রের প্রথম চালান পাঠিয়েছে মস্কো। রাষ্ট্র হুমকির মুখে পড়লে অস্ত্রের ব্যবহার করা হবে বলে সাফ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। অস্ত্র মোতায়েনের বিষয়টি যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনৈতিক অঙ্গনে দুই ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও বেলারুশকে মূলত ভাই ভাই হিসেবে অভিহিত করা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর 90-এর দশক থেকেই রাজনৈতিক ও জাতিগত দিক থেকে দু দেশকে এক করে দেখেন বিশ্লেষকরা। বিভিন্ন সময় নানা বিষয়ে একে অপরকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনের মধ্য দিয়ে দু দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও স্পষ্ট হয়। সবশেষ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি বেলারুশের একনিষ্ঠ সমর্থনের প্রমাণ মিলেছে বারবার। এরই ধারাবাহিকতায় 90 দশকের পর প্রথমবার নিজ ভূখণ্ডের বাইরে সেই বেলারুশেই আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র মোতায়েন করল রাশিয়া। কৌশলগত পদক্ষেপ হিসেবে বেলারুশে প্রথম দফায় অস্ত্রের চালান পৌঁছেও গেছে, যার নিয়ন্ত্রণ নিজের হাতেই রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দেয়া বক্তব্যে পুতিন বলেন, রাশিয়ার ভূখণ্ড হুমকির মুখে পড়লেই ব্যবহার করা হবে এই অস্ত্র। বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে আলোচনার পর দেশটিতে প্রথম চালান পাঠিয়েছে। গ্রীষ্মকাল শেষে অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে, তবে অবশ্যই গোটা বিশ্বকে আমরা হুমকিতে ফেলব না। আমি আগেও বলেছি, রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত আসলেই কেবল এই অস্ত্রের ব্যবহার হবে। এদিকে অস্ত্র মোতায়েনের বিষয়ে তেমন প্রতিক্রিয়া দেখায়নি যুক্তরাষ্ট্র। পুতিনের বক্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনে হামলার জন্য ক্রেমলিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে এমন কোনো ইঙ্গিত ওয়াশিংটনের কাছে নেই। অথচ গেল মার্চেই এই বিষয়ে পুতিনের ঘোষণায় ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তবে বেলারুশে রুশ পারমাণবিক অস্ত্র মোতায়েন পশ্চিমা জোটের জন্য সতর্কতা বলে মনে করছেন বিশ্লেষকরা। পুতিনের এই পদক্ষেপ ন্যাটোভুক্ত দেশসহ গোটা ইউরোপের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মত তাদের। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।